আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। আজকে আপনাদের সাথে আবার আলোচনায় যোগ দিলাম পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে। আমার সাথে আজকে অতিথি আছেন বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার। আবুল কাশেম মজুমদার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশের রাজনীতি এবং সেই রাজনৈতিক সংস্কৃতি এবং তার সঙ্গে সামাজিক অর্থনীতি নানান প্যারামিটার রয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাস্টিস পার্টি, এই দলটি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সম্ভবত প্রতিষ্ঠিত করেছেন, এবং এই জাস্টিস পার্টি নামে তো আরও কিছু দল আছে, আপনি কি বলবেন? দেখেন, নির্বাচন কমিশন যখন 2022 সালে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন কল করল, সেখানে প্রায় 93টা দল নিবন্ধনের জন্য ক্যান্ডিডেট হলেন। সেখানে পে অর্ডার দিয়ে এবং যাবতীয় নির্বাচন কমিশনের যে শর্ত ছিল, যে যতটুকু পারছে কম বেশ শর্ত পূরণ করে জমা দিয়েছেন। বাংলাদেশ জাস্টিস পার্টিও 2022 সালে নির্বাচন কমিশনের শর্তের আবেদনের প্রেক্ষিতে শর্ত পূরণে যতটুকু সম্ভব কম বেশ নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছেন, প্রোফাইল জমা দিয়েছেন। প্রথমবারে দেওয়ার পরে নির্বাচন কমিশন থেকে একটা লেটার দিলেন, ইনকমপ্লিট, আর কিছু ডকুমেন্টস লাগবে। সেই শর্ত বাংলাদেশ জাস্টিস পার্টি চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার দ্বিতীয়বারে সংশোধনী দিলেন। এরপরে দ্বিতীয়বারে আরেকটা লেটার দিলেন, সেটারও জবাব দিলেন। মানে আপনিই দিলেন? আবুল কাশেম মজুমদার চেয়ারম্যান বাংলাদেশ জাস্টিস পার্টি। মহাসচিব আমাদের ভারপ্রাপ্ত একজন ইঞ্জিনিয়ার। ভারপ্রাপ্ত মহাসচিব, উনি ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। উনি ওনার ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকার কারণে সাংগঠনিক একজনকে কাজে দায়িত্ব দিয়েছিলাম আমি। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনে উনি এই বিষয় নিয়ে তখন তদন্ত করতেন। এরপরে নির্বাচন কমিশনে রিশুনানির জন্য বাংলাদেশ জাস্টিস পার্টি, যিনি আবুল কাশেম মজুমদার জাস্টিস পার্টির চেয়ারম্যান, রিশুনানির জন্য পিটিশন দিলেন। সেখানে রিশুনানির উত্তরে আসলো রিশুনানির কোনো বিধান নাই। এরপরে নির্বাচন কমিশনে কে যেন বলে, এই রিশুনানির পিটিশন যখন খারিজ হলো, এরপরে হাইকোর্টে এডিটের জন্য সব কিছু রেডি করে রাখলাম। চিন্তা করলাম রেডি করে রাখলাম। চিন্তা করলাম রিড করলে তো করা হয়ে গেল, অনেক বন্ধু করেছে, অনেকে আমাদের মধ্যে অনেকেই আবার রিড করে সেটা তারা কোর্ট থেকে পারমিশনও পাইছে। কিছুদিন আগে আবার যে 24-এ এই গণ অভ্যুত্থানের পরে আমাদের ছাত্ররা যখন করলেন, তখন আবার কিছু এই আমাদের পূর্বের আবেদনের প্রেক্ষিতে আমাদের কাছে আবারও দরখাস্ত নিলেন। আমরা বাংলাদেশ জাস্টিস পার্টি, যিনি আবুল কাশেম মজুমদার, যিনি জাস্টিস পার্টির চেয়ারম্যান, আবারও দেওয়া হলো সে আগস্টের লাস্টের দিকে 2024-এ। এখানে আসলে এরপর পরে আসলো সংস্কার, নির্বাচন কমিশন সংস্কারের। সেখানে সংস্কারের এখানে যোগাযোগ করা বলছে যে আমার কোনো দলকে নিবন্ধন দেওয়ার জন্য আমি আসিনি, আমি সংস্কারের জন্য আসছি। সংস্কার কমিশন সে জবাব দিলেন, বদিউল আলম মজুমদার সাহেব যিনি। এরপরে নতুন করে আবার নির্বাচন কমিশন হলেন। আসলে আমরা তো
বাংলাদেশের নাগরিক যারা ভোট, এখন নির্বাচন কমিশনার কে নতুন, যিনি বর্তমানে নতুন করে আসছেন, তো ওনাকেই বললেন। এটা ওনাকে নির্বাচন কমিশনের যেহেতু উনি প্রধান, অ্যাপ্লিকেশন তো ওনার বরাবরই দিতে হয়, সেটা রিশুনারির জন্য বা ইয়ে করার জন্য, আবার দেখার জন্য ওখান থেকে বলা হয়েছে যে যারা যারা পূর্বে আবেদন করেছেন তারা আবার লেটার দেন। আমরা দিলাম, আমরা অপেক্ষায় আছি, দেখি কি করা যায়। কিন্তু দেখেন, একটা রাজনৈতিক দলের জন্য একটা নিয়ম তো শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বে আরো আরো দেশ আছে। তো রাজনৈতিক দলের একটা নিয়ম আছে। আমরা আমাদের ভিন্ন দেশের দিকে তাকাইলে যে রাজনৈতিক দলের জন্য একটা অফিস দরকার এবং একটা কেন্দ্রীয় কমিটি দরকার, একটা গঠনতন্ত্র দরকার, গঠনতন্ত্র, আদর্শ উদ্দেশ্য দরকার। তো সেসবগুলো ফলো করলে এভাবে এই এত শর্ত প্রয়োজন হয় না। আচ্ছা আচ্ছা। আপনি যেখানে একজন নাগরিকের কাছে ভোটের জন্য যাবেন, সেই আপনার দেশের ভোটার বিধে তার কাছে ভোটের জন্য যাবে, সে জন্মসূত্র হোক আর অনুমোদন সূত্র হোক। এই নিয়ম হচ্ছে সাংবিধানিকভাবে সে ভোট দেওয়ার জন্য এখতিয়ার বা অধিকার রাখে, ভোট চাওয়ারও এখতিয়ার বা অধিকার রাখে, রাজনৈতিক দল করারও তার এখতিয়ার বা অধিকার। কিন্তু আমাদের দেশের নিয়ম কানুনগুলো তংসুকিত, যার কারণে আপনি রাজনৈতিক দল কেন, আপনি সামাজিকভাবেও অর্থনৈতিকভাবে আপনি আপনার, আমরা দেখতে পাচ্ছি চলার পথে অনেকে পরিস্থিতির শিকার। আজকে 24-এর ছাত্রদের গণ অভ্যুত্থান কি তুলেছে, যা আমি মেধাবী ছাত্র, দেশের নাগরিক, আমি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে আমার মেধার ভিত্তিতে কর্ম পাচ্ছি না, জব পাচ্ছি না। আমি তো আমার লাইফের একটা অংশ এই বিশ্ববিদ্যালয় আঙ্গিনা ঘুরে শেষ করে গেছি। কী জন্য? আমি একটা ভালো নাগরিক হব, একটা ভালো জব করব, আমার ফ্যামিলিকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে আমি একটা ভালো নাগরিক উপহার দেব। সবাইকে জব করবে নাকি এর মধ্যে ব্যবসাও এবং করতে বলবেন? আমি আমি আমার মেধার সেটা সেখানে বাস্তব প্রকাশ করব। কোনো কোনো ক্ষেত্রে ব্যবসা করতে যান, আপনি নিজেই যদি আপনি নিজে কোনো কিছু করতে চান, যেখানে যাবেন ঘুষ বাণিজ্য, যেখানে যাবেন তদবির বাণিজ্য, যেখানে যাবেন আপনি চাকরি করতে যান, ব্যবসা করতে যান, আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে চান। আমার দেশটার মাঝে এই ধরনের বৈষম্য, কিন্তু আমরা 47 সালে বৈষম্য নাকি দুর্নীতি? বৈষম্য, তার সাথে দুর্নীতি, দুর্নীতির কারণে তো বৈষম্য হয়, এবং নাগরিকদের প্রতি অবহেলা। আপনি দেখেন 47 সালে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে কেন আন্দোলন করলাম? ব্রিটিশরা আমার জন্মভূমিতে আমার মান, আমার মর্যাদা, আমার অধিকার দিতে পারে না। 71 সালে আমরা ভারত পাকিস্তানের সাথে কেন করলাম? সেম কন্ডিশন। 47 সালে কি যুদ্ধ হয়েছে? হ্যাঁ, যেটা আমরা এই 24 সালে আমাদের ছাত্ররা, আমাদেরই শেখ হাসিনা তো আমাদের বাংলাদেশেরই নাগরিক, আমরা কেন আমাদের রাষ্ট্রপ্রধানের সাথে, আমি বাঙালি, রাষ্ট্রপ্রধানও বাঙালি, তার সাথে কেন আমি বিদ্রোহ করতে চাই? সে তো আমার অধিকার সে মেনশন করবে, সে আমার অধিকার, আমার পাওনা নাগরিক অধিকার, আমার রাষ্ট্রীয় অধিকার, সামাজিক অধিকার, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, একজন নাগরিকের জন্য এই অধিকারগুলো যেখানে দায়িত্ব রাষ্ট্র সরকার প্রধানের। আপনি ইসলামিক দৃষ্টিকোণে তাকান, আল্লাহ বলছেন আমি তোমাদের মানুষের মধ্যে থেকে মানুষকে নেতা বানাবো, কিন্তু তার কাজ কি, তার ডিউটিটা কি? তার ডিউটিটা হচ্ছে মাক্কান্নাকুম ফিল আরদ ইকামাস সালাহ ইতাজ যাকাত আমারু বিল মারুফ নাহি আনিল মুনকার। তোমাদের, হে মানুষ, তোমাদের মানুষ থেকে মানুষ আমি তোমাদের মধ্য থেকে নেতা বানাবো, তার কাজ হচ্ছে, তাকে যখন দায়িত্ব দেওয়া হবে, রাষ্ট্রপ্রদান করা হবে, ইকামাস সালাহ, সকলকে দলবদ্ধভাবে নামাজের জন্য আহ্বান করবে, ইতাজ যাকাত, সবল থেকে জাকাত কালেকশন করে দুর্বলের মাঝে নিজ হাতে বন্টন করবে সুষ্ঠু সুন্দরভাবে। তাহলে গরিব ধনী বৈষম্য সেখানে থাকবে না, কারো অভাব থাকবে, কেউ কোটিপতি থাকবে, কেউ গরিব থাকবে, এটা থাকবে না, সকলেরই একটা সামান্য সুন্দর জিনিস। আমাদের নাগরিকদের
নাগরিকদের ভোটের অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার এবং ছাত্রদের যে 24-এর আন্দোলন তারা কেন করলো? তারা তাদের মেধার বিকাশ, তাদের নাগরিক অধিকার থেকে তারা বঞ্চিত বিদায়। এই জন্য তারা বলছে যে কি বৈষম্য থাকবে না। এখানে মুক্তিযোদ্ধা কোটা দিয়ে এক ধরনের বাণিজ্য, এখানে পারিবারিক কোটা দিয়ে এক ধরনের বাণিজ্য, এখানে ঘুষ বাণিজ্য দিয়ে এক ধরনের বাণিজ্য। তাহলে এখানে মেধার কোনো বিকাশ, মেধার কোনো মূল্যায়ন নেই। দেশটা ডাস্টবিনে পরিণত করে ফেলছে দীর্ঘ 16 বছর। এবং 54 বছরে আপনি দেখেন পার্বত্য চট্টগ্রাম, এটা আমাদের দেশের একটা অংশ, সেখানে শান্তি চুক্তির নামে বিভিন্ন ধরনের বিভিন্ন সরকার আসা চুক্তি করছে, কিন্তু ওই এলাকার মানুষকে শান্তি দিতে পারে নাই। কারণ তাদের এই চুক্তিগুলো ছিল ধ্বংসকৃত, তাদের চুক্তিগুলো ছিল রাষ্ট্রবিরোধী, তারপর দলীয় স্বার্থে, তাদের পারিবারিক স্বার্থে, তাদের ব্যক্তি স্বার্থে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের স্বার্থে। আপনি দেখেন আজকে বাংলাদেশে এই মুহূর্তে রক্ত এখনো শুকায় নাই 24-এর ছাত্রদের, কেউ অপঙ্গ, কেউ আহত, অনেকে মারা গেলেন, অনেকের জীবন নিয়ে এখনো সংকটাপন্ন। তাহলে আপনি দেখেন ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে কিছু কিছু রাজনৈতিক দল। আমার কথা হচ্ছে, ক্ষমতা যদি আমার রাষ্ট্র যদি আমি চালাবই, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে নাকি দায়িত্ব পাওয়ার জন্য পাগল হয়ে গেছে? ক্ষমতা, ক্ষমতা মানে যে যাই হোক আমার ক্ষমতা দরকার। এটা যদি হয় রাজনৈতিক শিষ্টাচারিতা, নম্রতা, ভদ্রতা, মানবাধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার কোনোটাই তো এখানে আর নাই। কিন্তু জনগণের প্রতিনিধির সাথে কি ক্ষমতা দ্রুততম সময়ের মধ্যে হস্তান্তর হওয়া দরকার না? জনগণ তো গণতন্ত্র চায়, জনগণ তাদের অধিকার চায়, জনগণ ভোটের অধিকার চায়, জীবনের নিরাপত্তা চায়। কিন্তু এই জিনিসগুলো 54 বছর কোনো সরকার এই জনগণকে, বাংলাদেশের জনগণকে দিতে তাহলে আপনি কি চান না যে জনগণের প্রতিনিধি, আমি জনগণের রাজনৈতিক মানে দলগুলোর সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হোক? আমি এইসব দেখি জাস্টিস নামক পার্টি তৈরি করেছি। কেন? যে এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি কোর্ট কাছারি গিয়ে দেখেন বিচার বহির্ভূত কাজ সব। আপনি সেক্রেটারিয়েটে দেখেন আপনি আপনার অধিকার পাচ্ছেন, আপনি কর্ম খুঁজতে যান আপনি আপনার মেধার আলোকে আপনার পজিশন পাচ্ছেন, আপনি সামাজিক কোনো কাজে যান সেখানে দালালে পড়ে গেছে। আজকে আমরা ভারতকে দোষী করছি। ভারত আমার প্রতিবেশী দেশ, ভারতেও আমার আপনার মতো মুসলমান ভাই আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে। আমার কথা হচ্ছে ভারত আমার পার্শ্ববর্তী দেশ। আজকে আমাদের এই 54 বছর ভারত আমাদের দেশে এমন একটা সিচুয়েশন তৈরি করছে, আপনি সাময়িক বাহিনীতে দেখেন, সচিবালয়ে দেখেন, বিচার বিভাগে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, প্রশাসনে বলেন, রাজনৈতিক অঙ্গনে বলেন, এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেখানে ডাক্তারদের প্রেসক্রিপশনে, সঠিক প্রেসক্রিপশনে একজন মানুষ, অসুস্থ মানুষ সুস্থ হবে। আমাদের দেশে এখনো ভালো ডাক্তার, ভালো হাসপাতাল তৈরি করা হয় নাই। কারণ ভারত এমন একটা পরিবেশ আমাদের দেশে বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করেছেন, এমন কিছু দালাল তৈরি করেছেন বাংলাদেশে, যেই দালালগুলো তারা তাদের প্রয়োজনে, তাদের স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে, তাদের দলের স্বার্থে, তাদের নিজস্ব স্বার্থে তারা দেশকে বাদ দিয়ে সেই ভারতের সঙ্গে হাত মিলিয়ে তাদের প্রয়োজনে তারা এই কি যেন বলে ভারত ঢাকা লাগে না, তারা গিয়ে বসে থাকে। আজকে কিছুদিন আগে একজন আলেম বলছেন এক দল আগে খেয়েছেন, এখন আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছেন। এই জিনিসগুলো উনি তো কাউকে মেনশন করি বলেন নাই, আমি আজকে কাউকে মেনশন করি বলবো না। না, সে আলেমের নাম আমরা জানি, যাও, এটা আমি ওটা বলতে চাই না। আমার কথা হচ্ছে আপনি পলিটিক্স করবেন আপনি জন্মভূমিতে, আপনি জনগণের জন্য করবেন, রাষ্ট্রের জন্য করবেন। সে আলেমের অনেক জনপ্রিয়তা এবং রাষ্ট্রের জন্য করবেন। তাহলে আমি দেখি আমার দেশের মানুষগুলো তাদের প্রয়োজনে। আপনাকে একটু মাঝখানে আমাকে বলার সুযোগ দিবেন। সেটা হচ্ছে যে ওই আলেম হচ্ছেন আজহারি, উনি এই কথা বলেছিলেন এবং উনি অনেক বেশি জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ হিসেবে। ওনার ওয়াজ মাহফিলে প্রচুর লোক হয়
এখন আবার তার ওয়াজকে বাধাগ্রস্ত করার জন্য কি বিএনপি কোনো কারসাজি করছে কিনা, এরকম কিছু ভিডিও ফুটেজ আমরা দেখলাম যে তাকে এখন কি আগে যেমন আওয়ামী লীগ আলেম ওলামাদের ওয়াজ মাহফিলে বাধাগ্রস্ত করতো, এখন কি আবার সেই বিএনপি সেটা করতে যাচ্ছে কিনা? আপনার কাছে কি ধারণা আছে? আমি কোনো রাজনৈতিক দলের নাম মেনশন করতে তথ্য আছে কিনা? আমি যেহেতু একটা পার্টির চেয়ারম্যান এবং রাজনীতি করি, রাজনীতি করতে আসছি, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা বাংলাদেশ এবং বাংলাদেশের দলের নাম লোকের নাম না বলেই বলতে চাচ্ছেন? আমি বলতেছি যে আমি তো আপনাকে মেনশন করে বলছি না যে আপনি এই কাজটা ওরা আগে করতে এখন আপনি করছেন। আচ্ছা, আপনি কেন গায়ে এনে ময়লা নিজে মাখতেছেন? আচ্ছা আচ্ছা। এক, আমি দেখতেছি যে কামার আসছে, কামার কিন্তু যে কাজটা করে সেটা আমি পারবো না, আমি পলিটিশিয়ান, আমি কামার না। কামার আসছে পলিটিশিয়ানের সাথে তর্ক করতে, একজন আলেম, সে কোরআন হাদিস এক্সপার্ট, আমি এর ধার কাছেও নাই। আমি একজন আলেম, উনি যদি কোথাও কোনো মজলিস বসেন সেখানে মৌমাছির মতো মানুষকে হাজির হয়, আমি একজন পলিটিশিয়ান হিসেবে আমি ডাক দিয়ে দেখি আমার কাছে মৌমাছির মতো মানুষ আসুক, দেখাই দিয়ে আসে নাকি? হ্যাঁ না, কারণ কি? তাহলে আমি ওনার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি নাকি তার তার বক্তব্যের মধ্যে ধর্ম আছে এই জন্য? বিষয়টা হচ্ছে এটা তার কারিশমা, মৌমাছি, গড গিফট। আপনি মৌমাছির কথা বললেন, মৌমাছি কোথায় যায়? মৌমাছি মধু যেখানে সেখানে যেখানে মধু আছে। এখন তারা তো ধর্মকে মধু মানুষ হিসেবে ব্যবহার করছে না। জ্ঞান বিকাশ, মানুষ আশরাফুল মাখলুকাত। আপনি স্পেস দিবেন, মানে তারা কি ধর্মকে মধু হিসেবে ব্যবহার করছে কিনা? সেটা হচ্ছে মানে এত দর্শক, এত শ্রোতা, এরা কি তাকে দেখতে আসছে নাকি তার ধর্ম দেখতে আসছে? আপনি দেখেন, মানুষের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত তার কাছে নবুয়ত আসে নাই। আচ্ছা, কিন্তু এই মহানবীর জন্ম থেকে 40 বছর পর্যন্ত হ্যাঁ, তার কাজ, তার অ্যাক্টিভিটিসে, তার আচার আচরণে, জাহিলি যুগে যেখানে নারীদেরকে জিন্দা কবর দিত, সেখানেও ওই অজ্ঞ মানুষগুলো, বন জঙ্গলের মধ্যে বসবাস করা মানুষগুলো, যেখানে তারা জুয়া খেলে, টাস খেলে, কন্ট্রাক্ট করে, চুক্তি করে নিজের বউকে পর্যন্ত তারা দিয়ে দিত। বছরকে বছর বনি 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 কাইনুকা গনি গোত্রের, হাসিম গোত্রের, ওরা কি যেন বলে, এই ওদের উট বেয়ার ফারগুলো পর্যন্ত তারা তাদের এর মাঝে খেলায়, তাদের ইয়েতে হারিয়ে গেলে তারা দিয়ে দিত। তাহলে এই মানুষগুলো সেখানে মোহাম্মদ রাসূলুল্লাহকে 40 বছরে তার আচার আচরণে, কথায়, কাজে, তারা বললো যে আরবও তো এর চেয়ে ভালো মানুষ আর কোনোদিন হয় নাই, হবেও না। তার নাম কি? তার নাম রাখছে না, আলামী, সত্যবাদী, সত্যবাদী। সে নবী বলছেন যে আমি খাতামুন নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি যে ইসলামের কথাটা, সত্য কথাটা প্রচার করতেছি, করিয়ে এটা কিয়ামত পর্যন্ত পরিচালনা করবে যারা এই আমার এই কোরআন এবং হাদিস চর্চা করবে, তারা এই কাজটা করবে। এখন নবী আসবে না, নবীর কাজগুলো আলম আলামাগুলো করবে। আলম আলামার জন্য মাদ্রাসা পড়তে হবে এমন না, আপনার আলম আলাম সাহেব হতে হবে এমন না, আমি কোরআন হাদিসের এক্সপার্ট হওয়া লাগে। প্রশ্ন রাখি যে দর্শক মণ্ডলী, আপনারা শুনছেন বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদারের সাথে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে। ওনার সঙ্গে আমার মানে রাজনৈতিক নানান বিষয়ে আলোচনা হচ্ছে এবং উনি পলিটিক্স ক্লাবের আলোচনার দ্বিতীয় পর্ব চলছে। মাঝখানে একটা ফোন আসাতে আমাদের লাইভ কেটে গেছে। আমরা কথা বলছি পলিটিক্স ক্লাবের মুখোমুখি। আমাদের আজকের অতিথি ছিলেন বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার। মজুমদার ভাই, আপনি বলছিলেন যেখান থেকে শেষ করেছেন, তারপরে বলেন। তো রাষ্ট্র সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চেষ্টা করতেছেন, যেমন রাষ্ট্রের টাকা লুটপাট, নাগরিক অধিকার হরণ, রাষ্ট্রের মাঝে অন্যায়ভাবে মানুষের উপরে বিনা বিচারে মানুষকে বিভিন্ন মামলা হামলা জর্জরিত করে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার, এবং নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ। এটা একটা দিক যে সকল রাজনৈতিক দল সবাই মিলে ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করার জন্য
যদিও একমত হয়েছেন, কিন্তু ওনাকে বিভিন্ন সামাজিক বা পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাচ্ছি ওনাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তেমন সহযোগিতা করা হচ্ছে না। কারণ যদি সহযোগিতা করা হতো, কারা সহযোগিতা করবে? রাজনৈতিক দলগুলোর কথা বলছেন? রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা, এই কারণে রাষ্ট্রটা যেন আমাদের সুন্দর হয়, রাষ্ট্রটা আমাদের সকলের, এবং এটা সুন্দর এবং কল্যাণমুখী একটা রাষ্ট্র তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ বিদায় ওনাকে বিশ্বের সব দেশের মানুষ সম্মান শ্রদ্ধা করে। এটা বাংলাদেশের জন্য একটা গর্ব ও গৌরব, কিন্তু আমরা সেক্ষেত্রেও ওনাকে সর্বোত্তর সহযোগিতা করছি না। দেখেন, কিন্তু সম্প্রতি উনি তো নুরুল কবির, মানে প্রখ্যাত জার্নালিস্ট নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকারে উনি যে বক্তব্যগুলো দিয়েছেন তাতে তাদের মানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে রাষ্ট্র চালানো খুব দুরূহ বা দুর্বলতাগুলো খুব প্রকাশ করেছেন। তা সেটা কি দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কি তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও বেশি আলোচনা করা দরকার না? বিষয়টা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কথা কাজে মিল নেই। আপনার এই যে সংস্কারের যে, উনি তো পলিটিশিয়ান না, উনি একজন শিক্ষক ছিলেন এবং আন্তর্জাতিক খ্যাতি সম্মানিত মানুষ, বাংলাদেশের জন্য একটা অ্যাসেট। এবং আমি মনে করি আগামী বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বড় কি যেন বলে, বড় নিয়ামক। যদি আমরা সহযোগিতা না করি উনি করতে পারবেন না। কারণ রাজনৈতিক, ওনার তো কোনো কর্মী নেই মাঠে। রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় বড় দল, রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, ওনারা জানেন কোথায় ভালো কোথায় মন্দ, তো ওনারা সহযোগিতা না করলে উনি কীভাবে করবেন? আপনি দেখেন, উনি তবুও এই চাঁদাবাজি, রোড ঘাট, রাস্তাঘাটের, টার্মিনালের সব জায়গায় এত চাঁদাবাজ, এর ভিতরে উনি নিত্যপূর্ণ দ্রব্যের যে শাকসবজির জিনিসগুলার ভালো একটা পরিবর্তন করছেন। না না, আপনি এখানে মানে তথ্য বিভ্রাট করছেন মনে হচ্ছে। যে শাক সবজির দাম তো মৌসুমি আবহাওয়া বদলের সাথে সাথে একটু কমেই, শীতকালে কমে না। এটা আমি একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করার পরে কিন্তু উনি বলছে আমাকে যে দেখেন 80 টাকা যেখান থেকে আমরা রিক্সাওয়ালা তো মানে 80 টাকা যেখানে আমরা বেগুন কিনতাম, সে বেগুন এখন 40 টাকা। এখন তো আমি শুনছি, এখন তো মৌসুম। আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন মৌসুমে তো দাম কমে না। আপনার সঙ্গে সংযুক্ত করি মৌসুমে তো একটু দাম কমেই, সেটা তো রিক্সাওয়ালা হয়তো ওভাবে বুঝবে না, কিন্তু আমরা তো জানবো যে এখন প্রকৃতই কিছু সবজির দাম কমে। সেইটাকে আপনার ইউনূস সরকারের ক্রেডিট হিসেবে দেখানো ঠিক হবে না। পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে, সেটা হলো যে আপনার দেখেন এই যে 100টি পণ্যের উপর শুল্ক, নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে। যদিও এলপিজি গ্যাস বা আরও অন্যান্য কিছু নানান রাজনৈতিক চাপে প্রত্যাহার করা হয়েছে বা হচ্ছে, তারপরে 100টা পণ্য, ওষুধ থেকে আরম্ভ করে ইন্টারনেটের অনেক কিছু আছে যেগুলো সিম থেকে আরম্ভ করে ইন্টারনেটের চার্জ সবগুলোতে কিন্তু এই শুল্কের ভ্যাট আরোপিত হওয়াতে একটা নাবিশ্বাস পর্যায়ে গেছে। তাহলে সেখানে আপনি সবজির দাম কমেছে, এটা একটা রিক্সাওয়ালার মুখে শুনেছেন, কিন্তু এটা তো মৌসুমের কারণে কমতে পারে। মানে আসলে স্ট্র্যাটেজি চেঞ্জ করার আর কি আছে আপনি বলতে পারবেন? আসলে বিগত সরকার তো ব্যাংকগুলোকে সব করে ফেলছে, মানে খোলা করে ফেলছে, কিছু রাখে না। সে ব্যাংকগুলার এখন গতি আসছে। অনেকে চেক নিয়ে গেছে, তার নিজের টাকা নিজে অ্যাকাউন্ট থেকে নিতে পারে না। ব্যাংকের ম্যানেজাররা নীরব হয়ে গেছে, ব্যাংকের রেমিটেন্স বাড়ছে। এই ব্যাংকগুলোর উনি হাল ধরেছেন। ব্যাংক মানে হলো অর্থ মানে রক্ত, এটাকে উনি হাল ধরেছেন। কিছু নতুন টাকা ছাপিয়ে, যেমনি হোক উনি এটাকে উনি ওনার নিজস্ব বুদ্ধি দিয়ে এই ব্যাংকগুলো পড়ে গেছেন। কারণ ব্যাংক যদি না থাকতো, ব্যাংক যদি না থাকে, দেশের অর্থনীতি চাকা ঘুরে না। আচ্ছা, এটাকে উনি যেমনি হোক উনি এটাকে হাল ধরেছেন। আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে শাকসবজির উনি ব্যাট বাড়িয়েছেন, এটা আমি এ জায়গায় আমি দ্বিমত হব। কারণ হচ্ছে ব্যাট তো আসলে এলাকাতারই সব জায়গায় ব্যাট দেওয়ার দরকার নেই। কারণ আপনি যারা ব্যবসা করে, যারা ভালো বেতন পায়, তাদের জন্য এগুলো প্রযোজ্য। এখানে তো একটা প্রশ্ন রয়ে গেছে যে শুল্ক আরোপ করা হয়েছে, রাষ্ট্রপতি যৌথ স্বাক্ষরে করেছে, যে বাজেটে সাধারণত যেগুলি করা হয় সেটা বাজেটের আগেই করা হয়েছে, এবং সেই
100টি পণ্যের উপরে শুল্ক আরোপ করার পর যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সেসব খাতগুলো বেছে বেছে সরকারি চাকরিজীবীদের মধ্যে সুখবরের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে যে আপনাদের বেতনও বাড়ানো হবে। এটা কি এক ধরনের ব্যালেন্সিং নয়? না, সরকারি চাকরিজীবী সাধারণ মানুষের অবস্থা কি, বেসরকারি চাকরিজীবীদের অবস্থা? এই কথাটা তঞ্চকিত যে সরকারি চাকরিদেরকে আশ্বাস দ্বারা তারা আন্দোলন না নামে তাদেরকে একটা হোপ দিয়ে রাখা, বেতন বাড়া দিবে, এটা কি একটা কৌশল মাত্র? এই টেকনিক দিয়ে তো ক্ষতি হবে। কারণ হলো যারা সরকারি চাকরি করে না, কত পার্সেন্ট সরকারি চাকরি করে, সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসগুলো ওনাকে যে মাথায় দিয়েছে, নাকি উনি এখানে ওনার শোনা, নাকি উনি তো এখন সরকার আছেন, উনি কি এখন স্বজনপ্রীতি করলেন কিনা? না, ওনারে যে এই বুদ্ধিটা দিয়ে এই কাজটা করেছে ওনার সুনাম নষ্ট করার জন্য, আমার মনে হয় ওনার আচ্ছা, মানে যখন কোনো কাজ না, ভালো দিকগুলোর মাঝে তো আমরা ভালো কথাই বলি, যেমন ব্যাংকের ভালো দিকগুলো বলছি যে নিত্যপণ্য ধরুন। মানে আপনি কি কায়দা করে সরকারকে মানে বাঁচিয়ে দিচ্ছেন? আমরা চাই মানে আপনার বক্তব্যের মধ্যে কি সরকার কোনো ছাড় পাচ্ছে কিনা? না, আমি সরকারকে ছাড় দিতে চাই না, কিন্তু আমি দেখতেছি 54 বছরে কোনো সরকার এই মানুষের জন্য ভালো কিছু করতে পারতেছে না। সেটা এই সরকার করতেছে। এই সরকার ইউনেস্কো সরকার বলবো না, উনি অন্তর্বর্তীকালে একটা টাইমের জন্য আসছে, উনি যদি কিছু করতে ওরা এই সময় এই শুল্ক বাড়ানো দরকার কিছু চেষ্টা করাবনি, কিন্তু শুল্ক বাড়ানোর ব্যাপারে সবগুলো রাজনৈতিক দলই প্রতিবাদ, জনগণের মতামতের উপরে একটা ইয়ে নেওয়া ভালো। আরেকটা জিনিস হচ্ছে উনি এই কি যেন বলে সবগুলো রাজনৈতিক দলই তো প্রতিবাদ করেছে, বিভিন্ন মতামত নেওয়া উচিত। আপনার কি প্রতিবাদ করেছেন? জাস্টিস পার্টি এখনই প্রতিবাদ করছি যে যখন এখন তো করছেন, কিন্তু আপনি বাংলাদেশ জাস্টিস পার্টি এটা আমরা বলেছি যে না, এটা নেহায়েত এই জনগণের মতামতের বাইরে করা মানে হলে জনগণের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া। তাহলে এই জনগণের মতামতের বাইরে হঠাৎ করে বাজেটের আগেই শুল্ক আরোপ করা, বৃদ্ধি করা 100টি পণ্যের উপর, আপনি কি মনে করছেন এটা ভুল করেছেন? এটা ভালো চিন্তা করা দরকার। এবং আপনি কি মনে করেন কিনা এটা ভুল কাজ করেছেন? উনি একদম বিচক্ষণ, মানে ভুলের কথা বলবো না, বলবো যে বিষয়টা নিয়ে ইস্যু সঠিক করেননি, ভালো চিন্তা করা দরকার। জনগণ মানে কাজটি সঠিক করেননি। জনগণ কি চায়, বিগত সরকারগুলো জনগণ কি চায় এটা না করে করার কারণে তো আপনি আমার প্রশ্ন পাশ কাটিয়ে যাচ্ছেন। কারণ আমি বলতে চাচ্ছি কাজটি সঠিক করেনি, এটা কি বলা যায় না? এটা তো জনগণের হিতের বিপরীত হলে তো বিষয়টা ওনার এটা শুনানি বা আবার ওইটা চিন্তা করা উচিত। কারণ আমি তো জনগণের জন্য যদি আপনি জনপ্রতিনিধি হন বা সাময়িকভাবে হন, যাতে করে জনগণ কি চায় এই জিনিসগুলো যদি চিন্তা করতো, আমাদের বিগত সরকার দেশটা আরো ডেভেলপ হতো। আচ্ছা, তাহলে যদি কোনো আজকে আপনি দেখেন, এই যারা বলতে শুধু নির্বাচন সংস্কারের চিন্তা করতেছে না, তারা কিন্তু দেশ নিয়ে চিন্তা করতেছে না। তাদের ইতিহাস আমরা জানি, তারা ক্ষমতা ছিল দ্রুত নির্বাচনের। না, আমি নির্বাচনের পক্ষে, কিন্তু যেসব এই অশান্তিটা সৃষ্টি হয়েছে, যেখানে নাগরিক অধিকার নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি বসেছে, কারখানা বসেছে, শিক্ষা প্রতিষ্ঠানে এখানে অস্ত্র আসবে। এই সংস্কার না হলে আমাদের ছেলে মেয়েরা আগামীতে কিভাবে বিশ্ববিদ্যালয়, সর্বক্ষেত্রে সংস্কার, বিচার বিভাগ অর্ডার উপরের থেকে উপরের থেকে আসছে, তাহলে আর এখানে সংবিধান কি জন্য আপনি বলতেছেন সর্বক্ষেত্রে সংস্কার জরুরি। কিন্তু সংস্কারের জন্য তো এত ব্যাপক সময় দেওয়া যাবে না। ব্যাপক সময় না, কিন্তু ওনার কিছু ভুল হলো এখানে। উনি এনজিওর কিছু লোক, অনেকেই বলেছেন, আপনার প্রসঙ্গে আসছি, অনেকেই বলছেন যে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই। যেমন একটা গাড়ির ড্রাইভার যদি প্রশিক্ষিত না হয়, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে হয়তো বলা হয় যে তাড়াতাড়ি গাড়িটা এক্সাইট করো, ড্রাইভার চেঞ্জ করবো, যেটার মূল মন্ত্র হচ্ছে নির্বাচন। এখন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে অ্যাক্সিডেন্ট হচ্ছে যে আমাদের এক্সপার্ট রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলো, ওনাকে পরামর্শ না দিয়ে ওরা ওদের ক্ষমতা কিভাবে পাবে বিদেশিদের কাছে, তারা আমাদের চামচামি, তাদের তেল মাখাও সেটা করতেছে। আর ভাই, দেশ তুমি চালাবা, দেশ চালাতে হলে দেশের জনগণের মত লাগবে, দেশের মানুষকে তুমি পরিচালনা করবা। দেশের মাঝে তো ওই ধরনের ভালো মানুষ আছে, ওদের সাথে পরামর্শ করা, বিশেষ করে ডক্টর ইউনূস সকলের কাছে শ্রদ্ধাভাজন প্রাপ্ত, কিন্তু তাকে যদি পরামর্শ দিত, ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু যারা রাজনীতিবিদ ওনাকে তো ভালো পরামর্শ দিচ্ছে না, ওনার কাছে তো যায় চলে আসে চা খেয়ে। কারণ ওরা জানে যে এই জিনিসটা বললে উনি আরো ভালো করতে পারবেন, এই ভালোটা আমার জন্য ভবিষ্যতে ক্ষতি হতে পারে। আমাদের রাজনীতির চর্চাগুলো তো ভুল। কিছু রাজনৈতিক দলগুলো এখন দেশের বাইরে গিয়ে ধর্ণা দিচ্ছে, হ্যাঁ, এরা ক্ষমতার জন্য।
কিন্তু এটা এই জিনিসটা মনে রাখতে হবে, এটা দেশের জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য এবং রাষ্ট্রের সংস্কারের জন্য, রাষ্ট্র উন্নয়নের জন্য বিশাল বাধা। আপনি আজ আছেন কাল নেই। আমাদের দেশে তো এই ধরনের বহুত নেতা আসছে গেছে, আমরা সকল নেতাকে কমবেশ দেখছি, কিন্তু ওনারা শাসনের নামে আমাদের সাথে প্রতারণা করেছেন। যদি তা না হয়, যদি প্রতারণার তার বড় আলামত হচ্ছে শেখ হাসিনা। উনি ক্ষমতা আসার আগে বলছেন যে আমার তো কেউ নাই, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই। আইসাই কি করলেন? আইসাই কি বলো দেখি কি? উনি কে? সাবেক প্রধানমন্ত্রীর কথা বলছেন? হ্যাঁ, আচ্ছা, ও ছেলেরা বললো কি এই রাজাকার, ওমা এখন তো বয়সও হয়নি রাজাকারের বয়স। এই জিনিসগুলো আপনি একজন রাষ্ট্রনায়ক হয়ে বলা মানে হলো আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারা। এখন যে যারা এই ক্ষমতার জন্য পাগল হয়ে আসছে, ওনারা কি বলতে চায়, ওনারা কি জানতে চায়, জনগণ কি চায়? জনগণের চিন্তা চেতনার উপর যদি আপনি রাজনীতি করেন, তাহলে ওই সমাজ, ওই পরিবার, রাষ্ট্র উন্নত হইতে বেশি দেরি হয় না। আপনার ছেলে যদি আপনার দল না করে, আপনার ছেলে যদি ওনার দল না করে, আপনার ছেলের লেখাপড়া হবে না, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না, ভবিষ্যৎ সব অন্ধকার। আর ওই দল করতে গিয়ে সেখানে ভালো চড়ছে না। আপনাদের রাজনৈতিক দলগুলোর কিন্তু কোনো ভালো কর্মী তারা তৈরি করে না। তারা কেমনে তাদের দলের ভিতরে গ্রুপিং। আপনি রাজনৈতিক দলগুলোর কথা বলছেন, মানে তার মধ্যে তো আমরাও পড়ে যাই। গ্রিন পার্টি, জাস্টিস পার্টি হচ্ছে না তো, আমরা তো পাইতেছি না। তাহলে আপনি রাজনৈতিক দলগুলো কেন বলবেন? আপনাদের কিছু কিছু রাজনৈতিক দল। আমি তো আরেকটা বিষয় আমি এখানে সংযোগ করে দিই। আপনি বলেছেন যে সাবেক সরকার তার চালে ভুল করেছিল, নিজের পায়ে নিজে কোড়াল মেরেছিল। সেটা হচ্ছে যে তারা ছাত্রদের দাবি মেনে নেয়নি, বা তারা স্বজনপ্রীতি করেছিল, দলীয়করণ করেছিল। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও তো চট্টগ্রামের লোকের বেশি প্রচেষ্টা করেছে। এটা আপনি যখন একটা ভালো পথে যাবেন, আপনার ফ্যামিলির লোকজনগুলো, আপনার লোকগুলো এগুলো চাইতেই পারে, চালিয়ে দিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি মেধাকে ফলো করবেন, নাগরিকের অধিকারের কথা চিন্তা করবেন। যে করে নাই তার তো ইতিহাস আছে, কিন্তু চট্টগ্রামের লোকের তো বেশি অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমি তো আপনাকে বলছি যে যেই করে না, যে করে নাই তার ইতিহাস দেখেন, তারপর ইতিহাস তাই হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। তো আপনার কাছে আমি অনুষ্ঠান শেষ করব। আপনার সাথে আলোচনা করে পলিটিক্স ক্লাবের মুখোমুখি ভালোই লাগলো। আরও অনেক কিছু আলোচনার দরকার আছে, যেগুলো হয়তো ভবিষ্যতে আবার করা হবে। এবং আপনার বাংলাদেশ জাস্টিস পার্টির আরও অনেক লক্ষ্য উদ্দেশ্য, সেগুলো আমরা জানবো। তো দেশবাসীর উদ্দেশ্যে 2 মিনিটে আপনি শেষ করে দিবেন। সেটা হচ্ছে যে প্রথম পর্বে থাকবে, প্রথম লাইনে থাকবে জাস্টিস পার্টির লক্ষ্য উদ্দেশ্য কী, এবং দ্বিতীয় লাইনে থাকবে যে এই দেশের জন্য আপনার শেষ বার্তা কী, সেটা একটু বলবেন। আপনার বলার সঙ্গে সঙ্গে আমাদের এই পলিটিক্স ক্লাবের আজকের আলোচনা এখানে শেষ হবে। আমি বাংলাদেশ জাস্টিস পার্টি নিজে একাই উদ্যোগ নিয়েছিলাম। আল্লাহর রহমতে এখন প্রতিটা ডিস্ট্রিক্টে আমাদের কম বেশ লোকজন আছে। তো আমাদের উদ্দেশ্য ছিল যে রাজনৈতিক অঙ্গনের যে বৈষম্য, অশান্তি, এই একটা ডিসিপ্লিনমূলক। আপনি দেখেন পথশিশুর এদেশের নাগরিক, আর রাষ্ট্রপতি এদেশের নাগরিক, বাদম ব্যাপারী এদেশের নাগরিক, কিন্তু সেখানে তারা নাগরিকের মর্যাদা পাচ্ছে না। এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটা সমাজ, একটা পরিবারে, একটা রাষ্ট্রে কিভাবে জাস্টিস কায়েম করা যায়। আপনি মহান সৃষ্টিকর্তার একটা টার্গেট মানুষ বানানোর উদ্দেশ্য কি ছিল? যে তার ইবাদত করবে। তাহলে মানুষ যে তার ইবাদত করবে, সে ইবাদতের বিধিবিধান তার আসমানি কেতাবে, তার মুখের ভাষায় উনি বলে দিয়েছেন যে আমি মানুষকে এই জন্যই সৃষ্টি করেছি, মানুষ এই কাজ করবে, এই কাজ করবে না, এটা করলে জান্নাত, এটা করলে জাহান্নাম। এবং এটা পরিষ্কার। পৃথিবীর এমন কোনো কেতাব বা পুস্তকে নাই যে প্রশ্নের সাথে পাশাপাশি উত্তরও আছে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আমরা তা না করে মানুষের গোলামি করছি। আমি জাস্টিস পার্টি এই জন্য তৈরি করলাম, দেখি এই সমাজে ন্যায়ভিত্তিক কিছু কাজ করতে পারি কিনা, এবং এই পরিবারে, এই রাষ্ট্রে, যে রাষ্ট্রটা আমরা যুদ্ধ করে, সংগ্রাম করে 71 সালে রক্ত দিয়ে তৈরি করে পেয়েছি, এটা শান্তিপূর্ণ পরিবেশ করে রাষ্ট্রটা ন্যায়ভিত্তিক সমাজ রাষ্ট্র, মানুষের অধিকার কায়েম করতে, যেমন বৈষম্য থাকবে না, একজন
রিক্সাওয়ালার বৈষম্য থাকবে না। একজন ক্লাস 1 অফিসারের যার যোগ্যতার আলোকে সে সেখানে কাজ করবে। এই জিনিসগুলো কায়েম করার জন্য আমাদের আদর্শ আর উদ্দেশ্য এবং শান্তিপূর্ণ একটা সমাজ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জাস্টিস পার্টির আগমন। আর এই সমাজ হোক শান্তির, এই সমাজ হোক ভালো, সকল মানুষের চায়, কিন্তু আমাদেরকে শুধু চাইলে হবে না, সে আলোকে কাজ করতে হবে। বাংলাদেশের ছোট বড় সকল ক্লাসের নাগরিকদের কাছে বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে এই বার্তা রেখে এবং মহান সৃষ্টিকর্তার বিধিবিধানকে মেনে, রাষ্ট্রীয় বিধিবিধান মেনে সমাজ এবং ছোটকে ছোটর জায়গায়, বড়কে বড়র জায়গায় সম্মান করা, ছোটকে আদর করা, বড়কে সম্মান করা, শিক্ষককে যেমন আমরা সম্মান করি, ছাত্র বা বন্ধুকে যেমন ভালোবাসি, এই ভালোবাসার জায়গায় আমাদের আসতে হবে। সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সকল ব্যক্তি, সকল ক্লাস এবং বর্ণের নারী পুরুষ সকলকে আমাদের, যদি আমরা শান্তি চাই, আমাদেরকে ছাড় দিতে হবে এবং শান্তির রাস্তায় আমাদেরকে আসতে হবে। আসলে পরে এই সমাজ এবং রাষ্ট্র শান্তির রাষ্ট্র হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভালো মানুষ, তাকে আমাদের এই সংস্কারের জন্য সহযোগিতা করা। আর যে সমস্ত ছাত্রগুলো আমাদের 24 সালে আমাদের নতুন বাংলাদেশ দিকে জীবন চলে গেছে, তাদের জন্য দোয়া করা, যারা বেঁচে আছে তাদের জন্য আমাদের সহানুভূতি রাষ্ট্রীয়ভাবে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করবো এবং আগামী সুন্দর একটা বাংলাদেশ গঠন হোক। সকালে আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এক থাকবো। রাষ্ট্রের ক্ষেত্রে বাংলাদেশ আমাদের, আমরা বাংলাদেশের মালিক, আমাদের এই সাহায্যের সহযোগিতায়, আমাদের বুদ্ধিতে আমাদের দেশ চলবে, বিদেশের কোনো পূর্বদের সহযোগিতা নয়। আসুন আমরা এই জায়গায় সকল মতের মানুষ বলে একথা বলে বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে আজকে এই আলোচনায় সকলকে দেশবাসী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের আজকে অতিথি ছিলেন আবুল কাশেম মজুমদার। উনি বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান এবং উনি বাংলাদেশ জাস্টিস পার্টির যে মূল মন্ত্র, গঠনতন্ত্র, লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। যারা যখনই ক্ষমতায় আসবে তারা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকার তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের সময় অনুযায়ী তারা যথেষ্ট ভালো কাজ করছেন এবং রাজনৈতিক দলগুলোর উচিত হবে তাদেরকে সহযোগিতার হাত দিয়ে পাশে থাকা এবং সাহায্য করা, যারা একটি প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে পারেন। এবং সেই শর্তেই অনেকগুলি সংস্কার কমিশন আজকে কাগজপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। দেখা যাক কীভাবে নির্বাচন পদ্ধতির সংস্কার হয়, কীভাবে আরও অন্যান্য সংস্কারগুলো সমন্বিতভাবে একটা জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন অনুযায়ী একটি সুষ্ঠু ভোটাধিকারের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হয়। আপনারা সবাই ভালো থাকবেন এবং পলিটিক্স ক্লাবের এই আয়োজনে আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক, আপনাদেরকে একটি বার্তা দিতে চাই যে আপনারা যে বড় দল আর ছোট দলের ব্যাখ্যা অনেক সময় বলা হয়, বড় দল ছোট দল বলে কোনো কিছু নেই। সব দলই জনগণের জন্য কাজ করতে চায়। কারোর সাইজ বড়, কারোর আকার বড়, কারোর থিঙ্কিং বড় এবং কারোর কোনো না কোনো দিকে পারদর্শিতা মুনশিয়ে না থাকে। তাই আপনারা প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা 2x2 পুরোনো পল্টন আজিজ অটোসের দোতলায় গ্রিন পার্টির প্রধান কার্যালয় পলিটিক্স ক্লাবের সদর দপ্তরে আসবেন, আপনার মনের কথা তুলে ধরবেন জাতির উদ্দেশ্যে। আমরা তা বহু প্ল্যাটফর্মে, ইউটিউব চ্যানেল থেকে আরম্ভ করে পেজ, গ্রুপ, নানান রকম আইডিতে আমরা সেগুলো প্রচার প্রসারের চেষ্টা করব। এখানে আমাদের কাজ হচ্ছে আপনার মধ্যে ভালো দিকগুলো আমরা জনগণের সামনে তুলে ধরব এবং মানুষের কাছে দেশের, জাতির মানুষের যেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যদি বিন্দুমাত্র কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য কাজে লাগে, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা সেই উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছি। পলিটিক্স ক্লাব থেকে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।